হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই প্র্যাকটিস টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর খুব ভালোভাবে প্রিপারেশন করছো। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো ক্লার্কশিপ প্রিলি পরীক্ষায় পাস করেছো আর মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো তাদের বলবো খুব ভালোভাবে তোমরা মেন্সের প্রিপারেশন করো, ডেসক্রিপটিভের প্রিপারেশন করো, আর সাথে ম্যাথসের জন্য কিছুটা সময় আধা ঘন্টা 45 মিনিট তোমরা রাখো। আমি ওই জন্য এখানে মিক্স একটা প্র্যাকটিস তোমাদের করাচ্ছি, যাতে সবগুলো চ্যাপ্টারের সাথে তোমাদের টাচ থাকে। 15-16টা করে ডেলি অঙ্ক করাচ্ছি। এটা দেখলেই কিন্তু এখন তোমাদের মোটামুটি রিভিশন একটা হতে থাকবে। আর ডেলি মোটামুটি তোমরা ডেসক্রিপটিভের প্রিপারেশন করতে থাকো। 8টা 9টা 10টা যতটা হয় তোমরা ডেসক্রিপটিভ ডেলি খাতায় লেখো, এতে তোমাদের অনেকটা কনফিডেন্স বুস্ট হবে। আর ম্যাথের জন্য অল্প টাইম দিতে বলছি এই জন্যই, কারণ ম্যাথ দেখো, তোমাদের পাহাড়ে যদি আমি সাইকেল নিয়ে উঠি, সাইকেলে যদি প্যাডেল আমরা না দিই কী হবে? সাইকেল কিন্তু পেছনের দিকে চলে যাবে। প্যাডেল দেওয়া বন্ধ করলে কিন্তু আমরা পেছনের দিকে চলে যাব। ওর জন্য লাগাতার প্যাডেল দিয়ে দিতে হবে। ম্যাথটাও সেরকমই, তোমরা যদি এক সপ্তাহ ম্যাথ করা বাদ দিয়ে দাও তাহলে কনফিডেন্স কিন্তু একদম লো হয়ে যাবে। ডেলি বেশি না, আমি যে 15-16টা করে করাচ্ছি, এ কটা করে যদি করো তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে আপ হবে। এই জন্যই বলছি ম্যাথের জন্য ডেলি এখন 30 থেকে 45 মিনিট সময় দাও, তাহলেই এনাফ। কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার তোমরা ম্যাথকে আরও বেশি সময় তোমরা দেবে, কারণ এরপরেও আশা করি তোমাদের ফার্দার আরও পরীক্ষা দেওয়ার প্ল্যান আছে। আর যারা ধরো পাওনি, ক্লার্কশিপ প্রিলি পাস করতে পারোনি, তাদের বলবো তাদেরও মন খারাপ করার কিছু নেই। তোমরা আগামী পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিতে থাকো, নিশ্চয়ই সবারই কিছু না কিছু একটা হবে। এরকম আমি অনেক দেখেছি, অনেকেই ক্লার্কশিপ প্রিলি পাস করে না, কিন্তু WBCS প্রিলিতে গিয়ে পাস করে যায়। আমারও যেরকম হয়েছিল, আমিও যখন প্রিপারেশন করতাম ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই আমি পাস করতে পারিনি, CHSL পাস করতে পারিনি, কিন্তু পরে আমার CGL পরীক্ষা ক্লিয়ার হয়, আর রেলের যেটা হয় NTPC পরীক্ষা, সেখানেও আমি পাস করতে পারি। তো এরকম করে তোমরা প্রথমেই 1-2 পরীক্ষা যদি ক্লিয়ার না হয়, 1-2 কি, আমি অনেকগুলো পরীক্ষাই ক্লিয়ার করতে পারিনি, তো ভেঙে পড়বে না, নিশ্চয়ই ভালো কিছু হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তো আজকের প্রথম অঙ্কে কী বলেছে? আ হাউস ওর্থ 150,000 is sold by X at a 5% profit to Y. Y sells the house back to X at 2% loss. Then find the profit and loss in the entire transaction. পুরা ট্রানজাকশনে কতটা প্রফিট বা লস হলো সেটা আমাকে বের করতে বলেছে। মানে এখানে অপশন থেকে তোমরা বুঝতেই পারছো যে X কতটা গেইন বা লস করেছে সেটাই আমাকে বের করতে বলেছে। তো প্রথমে X কি করলো, এখানে 1.5 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকার একটা বাড়িকে 5% প্রফিটে Y এর কাছে বিক্রি করলো। 15, তারপর 4টা শূন্য, এটার যদি 5% আমি বের করি কত হবে? 1% করলে 15,000, 5% মানে 5×75, 7500, 7,500। তাহলে এটা প্লাস করলে কত হবে? 157,500, এটা হয়ে যাবে আমার সেই প্রাইসটা যেই প্রাইসে ওয়াই কিনলো। তাহলে এক্স এর সেলিং প্রাইস হয়ে গেল এটা, আর ওয়াই এর কস্ট প্রাইস হয়ে গেল এটা। এবার কি বলেছে? ওয়াই সেলস দ্য হাউস ব্যাক টু এক্স অ্যাট 2% লস। তো ওয়াই এর কস্ট প্রাইস কিন্তু এটা হয়ে গেল, এটা কি ওয়াই এর সিপি হয়ে গেল। এবার ওয়াই এর সিপি যদি এটা হয়, তো এর উপরে 2% লসে বিক্রি করেছে, তো এটার 1% কত? 1575। তাহলে এটার 2% কত হবে? তার দ্বিগুণ, 1575-এর দ্বিগুণ কত হচ্ছে? 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 15 5 হাতে থাকলো 1, 15 দুগুণে 30, 31। এটা হচ্ছে লস, এত টাকা লসে বিক্রি করেছে। তো টোটাল কস্ট প্রাইস কত? ওয়াইয়ের কস্ট প্রাইস 157,500, লস হয়েছে কত? 3150, মাইনাস করলে কত হবে? 0, 5, এখানে চলে আসবে 2, তাহলে 3, এখানে চলে আসবে 4, 154350। তো এই প্রাইসে ও এক্সের কাছে বিক্রি করলো।
তো এবার বলেছে এক্সের তাহলে কি হলো, এক্সের তাহলে কতটা লাভ হলো, এক্সের কাছে ঘরটাও চলে আসলো, ঘরটার দাম কত ছিল 150000। তো এত টাকার ঘরটা এক্সের কাছে চলে আসলো, প্লাস ওকে ওয়াইকে 7500 টাকা বেশি পেয়েছিল ওয়াইয়ের থেকে। তারপর নেওয়ার সময় ও এক্সট্রা কত দিয়েছে, 4350 মানে 4350 টাকা ও এক্সট্রা দিয়েছে। তাহলে ওয়াইয়ের লাভ কত হলো, এই অ্যামাউন্টটা কিন্তু ওয়াইয়ের লাভ হয়ে গেল। বোঝাতে পারলাম? মানে ওয়াই যখন এক্সের থেকে ঘরটা নিল তখন ওয়াই 7500 টাকা বেশি এক্সকে দিয়েছিল। আবার এক্স যখন আবার কিনলো তখন ঘরটার যা দাম তার থেকে 4350 টাকা বেশি দিয়ে ওয়াইয়ের থেকে কিনে নিল। তাহলে এক্সের লাভ কত হলো, এক্সের লাভ 7500 মাইনাস 4350 যদি করি তাহলে কি পাবো, 3150। মানে এক্ষেত্রে ওয়াই যেটা যে পরিমাণ টাকাটা লস করলো সেটাই এক্সের গেইন হয়ে গেল। তাহলে এক্স গেইন 3150। তাহলে আমাকে এই অ্যামাউন্টটা বের করার কোনো দরকারই ছিল না, ওয়াইয়ের যেটা ক্ষতি হয়েছে এখানে সেটাই এখানে কি এক্সের গেইন হয়ে যাবে। নেক্সট কি বলেছে, নেক্সট একটা রিজনিংয়ের অঙ্ক দিয়ে দিয়েছে। এখানে দেখো কি হয়েছে, 9 আর 12 যদি যোগ করি কত হচ্ছে 21, আর 15 আর 13 যদি যোগ করি কত হচ্ছে 28। 28-এর থেকে 21 যদি মাইনাস করি তাহলে আমরা এখানে 7 পেয়ে যাবো। এখানেও কি এরকম হচ্ছে, 8 আর 13 কত হচ্ছে 22, 16 আর 14 মিলে কত হচ্ছে 30, 8 আর 13 21 হচ্ছে, 14 আর 13 30 হচ্ছে, 14 আর 16 মিলে 30 হচ্ছে, মাইনাস করলে 9 পেয়ে গেলাম। তাহলে সিমিলারলি এখানেও সেম কেস হবে, 9 আর 14 মিলে কত হচ্ছে 23, 17 আর 15 মিলে কত হচ্ছে 32, মাইনাস করলে 9 হয়ে যাচ্ছে। তো অপশন কী হয়ে যাবে, সি। নেক্সট কি বলেছে, রমেশ অ্যান্ড রেহমান, রমেশকে রাম দিয়ে লিখলাম, রেহমানকে RH দিয়ে লিখলাম, ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 days and 25 days respectively. After doing collectively 10 days of work, they leave the work due to illness. সুরেশ আবার আসলো, সুরেশ কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন 3 days. How many days সুরেশ অ্যালোন ক্যান টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক? সেইখানে আমি এলসিএম নিয়ে নিই, 20 আর 25-এর এলসিএম কত হয়ে যাবে 500 না, এলসিএম কত 100 হয়ে যাবে। এলসিএম কীভাবে তাড়াতাড়ি বের করতে বলেছিলাম, বড় যেটা সংখ্যা সেটার যদি আমি টেবিল করি, 21 দুগুণে 50 হচ্ছে, 50 20 দিয়ে যাচ্ছে না, 25 দুগুণে 50 হচ্ছে, 50 20 দিয়ে যাচ্ছে না, 25 3 পজিশন 75, 4 পজিশন 100 যদি নিয়ে নিই তাহলে 100 20 দিয়ে যাচ্ছে, তাহলে এলসিএম কত হয়ে যাবে 100, 4 পজিশন 100 আর এখানে 5 20 100, তাহলে 100 আমি টোটাল ওয়ার্ক ধরে নিলাম। আর রামের এফিসিয়েন্সি কত হয়ে গেল 5, 100 থেকে 20 ভাগ দিলাম, আর রেহমানের এফিসিয়েন্সি কত হয়ে গেল 4, 100 থেকে 25 ভাগ দিলাম, কারণ এফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা জানি কি ওয়ার্ক বাই টাইম। তারপরে কি বলেছে, এরা 10 দিন কাজ করেছে, 10 দিনে কত কাজ করেছে, 10 ইন্টু দুজনের এফিসিয়েন্সি কত 5 + 4, তাহলে 90 কাজ এদের হয়ে গেছে। বাকি থাকলো কত, বাকি আর থাকলো 10 কাজ। 10 কাজ সুরেশ করেছে কত দিনে, 3 দিনে। তাহলে সুরেশের এফিসিয়েন্সি কত হবে, ওয়ার্ক 10, সুরেশের এফিসিয়েন্সি টাইম দিয়ে ভাগ করে দিলাম, 10/3 হয়ে গেল সুরেশের এফিসিয়েন্সি। এবার সুরেশ যদি গোটা কাজ একা করতো তাহলে কত দিনে করতো, তো টোটাল কাজ কত 100, তাকে সুরেশের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব কত দিনে শেষ করতে পারবে। 10 দিয়ে কাটলে উপরে 10 থাকবে, উল্টে গেলে 30 হয়ে যাবে। তো সুরেশ একা কমপ্লিট করবে 30 দিনে। নেক্সট 76 নাম্বার কি বলেছে, ইফ দ্য রেডিয়াস অফ আ স্ফিয়ার ইজ ইনক্রিজড বাই 2 সেন্টিমিটার, the surface area increased by 352 centimeter square. The radius of the sphere before the increase was. আচ্ছা, প্রথমে আমি রেডিয়াস ধরে নিলাম r, পরে ধরলাম r+2। এবার রেডিয়াস যদি এটা হয় তাহলে আমার সারফেস এরিয়ার ফর্মুলা কি হবে, 4/3 নয়, 4/3 কখন আসে ভলিউমের ক্ষেত্রে, 4πr², r+2 এর স্কোয়ার, আর প্রথমে ছিল কত 4πr²। এটা দুটোর সারফেস এরিয়া আমি পেয়ে গেলাম। এটা যদি মাইনাস করি তখন আমি কি পেয়ে যাব, কোশ্চেন অনুসারে 352 হয়ে যাবে।
তাহলে এবার ফর্মুলা করে দিই, 4 পাই কমন নিই, কমন নিলে এখানে 4 পাই মানে কত, 4 ইন্টু 22/7 করে দিলাম এখানে, আর এটা ফর্মুলা ফেললে আর স্কোয়ার প্লাস 4r প্লাস 4 মাইনাস এখানে আর স্কোয়ার করে থাকবে ইকুয়াল টু 352। এটাকে যদি আমি এখানে 4 আর এখানে 2 আছে, 2 দিয়ে কাটলে 11 থাকবে, টোটাল 8 দিয়ে যদি ভাগ করি দুই পাশে কত হবে, এখানে 4 × 32, 4 × 32, 8 দিয়ে ভাগ করলে 44 পেয়ে গেলাম, 11 দিয়ে ভাগ করলে দুই পাশে 11 দিয়ে কাটলে এখানে 4 পেয়ে গেলাম, 7 এই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, 28 হয়ে যাবে। তো এখানে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কাটা গেলে 4 ইন্টু আর প্লাস 1 হয়ে গেল, আর এদিকে কী হলো, 4 × 7 = 28, 4 দিয়ে কেটে দিলে 7 হয়ে গেল, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে গেল, 6 হয়ে গেল। তো এখানে আর এর ভ্যালুই আমার বের করতে বলেছে, দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার বিফোর ইনক্রিজ 6 সেন্টিমিটার। নেক্সট 77, এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 8 days। তারপর আচ্ছা ভুল করলাম, এখানে এ অ্যান্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 8 days, এ অ্যান্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 8 days, বি অ্যান্ড সি ক্যান ডু আ ওয়ার্ক ইন 12 days, এ বি অ্যান্ড সি টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক ইন 6 days। তাহলে এ অ্যান্ড সি টুগেদার ক্যান ডু ইট ইন, এ অ্যান্ড সি কত দিনে কাজটা করবে। তো সিমিলারলি ওয়ার্কের কাজগুলো আমরা কীভাবে করি, প্রথমে টোটাল ওয়ার্কটা বের করবো এখান থেকে, এখানে বড় সংখ্যা কত আছে, 12, তো 12 টেবিল, 12 দুগুণে 24, দেখো 24 8 দিয়েও যাবে 6 দিয়েও যাবে, 24 নিয়ে নিলাম এলসিএম, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। তাহলে 8 দিয়ে ভাগ করলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হলো 3, 12 দিয়ে ভাগ করলে বি প্লাস সি এর এফিসিয়েন্সি হয়ে গেল 2, 6 দিয়ে ভাগ করলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হয়ে গেল 4। এবার আমার এ আর সি এর এফিসিয়েন্সি আমার দরকার, তো এখানে কী বলেছে, বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমার এখানে 2, এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, টোটাল 4, তো এর এফিসিয়েন্সি 2 হয়ে যাবে আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি 2 হয়ে যাবে, টোটাল হয়ে গেল 4। আর এবার সি এর এফিসিয়েন্সি কী বের করবো, এ প্লাস বি এর এফিসিয়েন্সি এখান থেকে 3 পেয়ে গেছি, এ প্লাস বি যদি 3 হয়ে যায় তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এ প্লাস বি কত 3, এর 2 পেয়ে গেছি, বি এর 1 হয়ে গেল, তাহলে সি এর কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, টোটাল 4। তো এবার আমাকে বলেছে এ প্লাস সি উইল ডু ইট ইন, এর কত এফিসিয়েন্সি 2, বি সি এর এফিসিয়েন্সি 3, টোটাল হয়ে গেল কত, টোটাল হয়ে গেল 3, এ প্লাস সি এর এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্ক হচ্ছে কত, 24/3 যদি করি তাহলে আমি কত দিনে শেষ করবে পেয়ে যাবো, 3 8 কত হচ্ছে 24, তাহলে 8 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে, দ্য রুট অফ ইকুয়েশন x² = 6, x² = 6, এটা হচ্ছে তোমার ইকুয়েশন দিয়ে দিয়েছে। এবার এর রুট কী হবে, আচ্ছা কোনো ইকুয়েশনে যদি স্কোয়ার টার্মটা থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমার সেই ইকুয়েশনের দুটো রুট আমার বেরোবে। যদি x³ থাকতো তো সবসময় সেক্ষেত্রে সেই ইকুয়েশন থেকে আমার 3টে রুট আমার বেরোবে। তো সেটা আমি জানি, এখানে স্কোয়ার দেখেই সি অপশনে দাগিয়ে দেবো, কারণ আমি জানি স্কোয়ার যেহেতু আছে তাহলে এক্সের দুটো মান আমি এখান থেকে পাবো, তো একমাত্র সি অপশনে আমার দুটো মান আছে। তো এটা তো গেল খুব তাড়াতাড়ি কীভাবে অ্যাপ্রোচ করবো সেটা। এবার অঙ্কটা কীভাবে করবো, এখান থেকে পেয়ে যাবো x² = 6x, তারপর x² - 6x কী হয়ে যাবে 0, এখান থেকে x যদি কমন নিই তাহলে x - 6 হয়ে যাবে 0। এবার কোনো দুটো সংখ্যার যদি গুণফল 0 হয় তাহলে যে কোনো একটা সংখ্যা কী হবে, অবশ্যই 0 হতে হবে। তো এখান থেকে যদি আমি x হয় x = 0 হবে, না হয় x - 6 = 0 হবে। তো x = 0 এখান থেকে পেয়ে গেলাম একটা, আবার x - 6 = যদি 0 করি তাহলে x = কী পেয়ে যাবো 6, তাহলে দুটো ভ্যালু আমি এখান থেকে x এর পেয়ে গেলাম। নেক্সট 79 কী বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 120 ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 110 ম্যাঙ্গো। কস্ট প্রাইস অফ 120 সিপি আর 110 এসপি বলে দিয়েছে সমান। এবার ফাইন্ড দ্য গেইন অর লস পার্সেন্টেজ। এখান থেকে যদি আমি কাটাকাটি করি 0 0 চলে যাবে, সিপি বাই এসপি, সিপি এখানে ছিল, এসপিকে এই পাশে নিয়ে আসলাম, নিচে চলে আসলো, 11 এখানে ছিল, 12 এই পাশে নিয়ে আসলাম, নিচে চলে আসলো। তো সিপি বাই এসপির রেশিও আমি পেয়ে গেলাম 11/12। তাহলে এবার লাভ বের করতে হবে, লাভ লস সবসময় কার উপরে বের করি, কস্ট প্রাইসের ওপর। তো এখানে 11 যদি সিপি হয়, এসপি যদি 12 হয়, তাহলে প্রফিট হয়েছে কত 1,
ওয়ান প্রফিট হয়েছে, কার উপর হয়েছে? অবশ্যই সিপির ওপর, মানে 11-র উপর হয়েছে। তাহলে 1/11 চলে আসলো আমার প্রফিট। তো ফ্র্যাকশন আর পার্সেন্টেজের টেবিল যদি মনে থাকে তোমাদের, সঙ্গে সঙ্গে তোমরা 1/11 দেখে 9.1/11 দাগিয়ে দেবে পার্সেন্টেজ। আর যদি মনে না থাকে তাহলে 100 দিয়ে গুণ করে দেখে নেবে, 100/11 মানে 9.1/11। 80 নাম্বার কি বলেছে? ইন হাউ মেনি ইয়ার্স অফ আ সাম অফ 2500 at 18% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম উইল আর্ন সেম ইন্টারেস্ট অ্যাট 1500 আর্নস অ্যাট 10% পার অ্যানাম ইন 12 ইয়ার। আচ্ছা, 2500 টাকার 18% ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট পার অ্যানামে ধরলাম আমি টি ইয়ার রেখেছি, তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত পাবে? 2500 টাকার পার্সেন্টেজ কত? 18% হারে ইন্টু টি ইয়ার, এটা হয়ে গেল টোটাল সিম্পল ইন্টারেস্ট। আবার নেক্সট আর একটা কন্ডিশনে রেখেছে, সেটা হচ্ছে কত? 1500 টাকা রেখেছে, তো 1 বছর ইন্টারেস্ট কত হয়ে যাবে? 10% হারে 1500 ইন্টু 10%, কত বছর রেখেছে? 12 বছর। তাহলে এই দুটো বলে দিয়েছে সমান, সেম ইন্টারেস্ট বলে দিয়েছে। তাহলে এটা সলভ করি, এখান থেকে 100 কেটে দিলাম, এখান থেকে 2 শূন্য কেটে দিলাম, তাহলে টি ইকুয়াল টু কী হয়ে গেল? 15 ইন্টু 10 ইন্টু 12/25 ইন্টু 18। তাহলে 15 ইন্টু 10 150, 25 দিয়ে কাটলে এখানে 6 হয়ে গেল, 6 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে 4, তো অ্যান্সার হয়ে যাবে 4 ইয়ার। নেক্সট 81 নাম্বার কি বলেছে? 81 মানি মিস অ্যাপ্রোপ্রিয়েশন আর রাইটিং, তাহলে কি হবে? আচ্ছা, টাকা আমরা মিস অ্যাপ্রোপ্রিয়েট করতে পারি, খারাপ কাজে ব্যবহার করতে পারি। তো রাইটিং কি হয়? কেউ, ধরো আমি একটা ভালো কিছু লিখলাম, সেটা আমাকে না জানিয়ে অন্য কেউ নিয়ে নিজের নাম দিয়ে পেপারে ছাপিয়ে দিল বা কোনো বইয়ে ছাপিয়ে দিল, তো সেটাকে কি বলবো আমরা? নিজের ভাষায় তো বলতে পারি আমার রাইটিংটাকে চুরি করলো, কিন্তু সেটাকে কি থেফট বলবো? থেফট আমরা সেটা বলতে পারি না, সেটাকে ইংলিশের ভাষায় বলা হয় কি? প্ল্যাগিয়ারিজম মানে কি? কেউ কারো রাইটিং চুরি করে নিজের নামে ছাপিয়ে দেওয়া, সেটাকে কি বলবো আমরা? প্ল্যাগিয়ারিজম। নেক্সট 82 কি আছে? অ্যাট দ্য বিগিনিং অফ আ ইয়ার এ অ্যান্ড বি জয়েন্টলি স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং 17,000 অ্যান্ড 20,000 রেসপেক্টিভলি। এ কত করেছে? 17,000, বি করেছে 20,000। আফটার 4 months এ মেড আ ফার্দার ইনভেস্টমেন্ট অফ 4,000 ইন হিজ বিজনেস। ইফ দ্য প্রফিট 9520 দ্য এন্ড অফ দ্য ইয়ার, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ফাইন্ড দ্য শেয়ার অফ এ। আচ্ছা, এ নিয়ে নিলাম আমি, এখানে বি নিয়ে নিলাম। এ কত করেছে? 17,000, বি কত করেছে? 20,000। এবার কি বলছে? আফটার 4 months এ মেড ফার্দার ইনভেস্টমেন্ট, 17,000 তাহলে কত মাসের জন্য চললো? 4 মাস। 4 মাস পরে আরও 4,000 টাকা দিল, তাহলে কত হয়ে গেল টোটাল? 21,000 টাকা। এটা বাকি 8 মাস চলেছে, তারপর আরও কোনো চেঞ্জ হয়নি। আর বি এর ক্ষেত্রে কী হয়েছে? বি এর ক্ষেত্রে 20,000 টোটাল 12 মাস চলেছে, টোটাল বছরটাও 20,000 টাকায় চালিয়েছে। এবার বলেছে এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে টোটাল প্রফিট হয়েছে এটা। তাহলে এখান থেকে আমরা এ আর বি এর ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের রেশিওটা পেয়ে যাব। কি কত পাবো? এখানে 20,000 ইন্টু 12, আর এখানে কত হলো গুণ করলে? আচ্ছা, এখান থেকে আমি 1000 যদি আমি কমন নিয়ে কেটে দিই, রেশিওই আমাকে বের করতে হবে, তো সুবিধার জন্য আমি এখান থেকে 1000 কমন নিয়ে কেটে দিলাম। এখান থেকেও যদি কমন নিই, 17 পড়ে থাকবে, এখান থেকে 21 পড়ে থাকবে। তাহলে 4 17 কত? 17 দুগুণে 34, 4 17 68, প্লাস 8 অক্ষে 8, 8 দুগুণে 16, টোটাল করলে কত হচ্ছে? 8 দুগুণে 16, হাতে থাকলো 1, 16 আর 6 22, 23, আর এখান থেকে টোটাল 240। এটা রেশিও আমি পেয়ে গেলাম। এবার এখানে টোটাল প্রফিট, এটা ইনভেস্টমেন্ট ইনটু টাইমের যেটা রেশিও আমরা পাই, সেটাই কি হয়ে যায়? প্রফিটের রেশিও। তাহলে এর শেয়ার কত হচ্ছে প্রফিটের? এটা। বি এর কত হচ্ছে? এটা। তাহলে টোটাল কত হবে? টোটাল যদি আমি এখানে যোগ করে দিই, 236 প্লাস 240 করি, 6 7 5, 5 7 6, তো এটার ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে 9520। তো আমাকে বের করতে হবে এর শেয়ার কত। এর শেয়ার 2 3 6, এটা কত গুণ হচ্ছে? দ্বিগুণ হচ্ছে কি? সরি, এখানে 4 হবে এটা,
যোগ করলে 4 7 6 হয়ে যাবে। এটা দেখো এখান থেকে 6 দুগুণে 12, 4 দুগুণে 14, 15 5 হাতে 1, 4 দুগুণে 8 9, তাহলে এটা 20 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটার আমার 20 গুণ বের করতে হবে, ইন্টু 20 করলে কত হবে 0, 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1, 23 দুগুণে 46 47, 4720 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে 83, এটা দেখো একটা সামেশান দিয়ে দিয়েছে, সামেশান 8 ইন্টু আই, আর আয়ের ভ্যালু 1 থেকে 10 অবধি, মানে এটা মানে কি 10 ইন্টু 10 কমন নিয়েছি, আয়ের ভ্যালু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করতে করতে 10 অবধি যাবে। তো এটা 10 তো কমন আছে, আর এটা কি 10 অবধি ন্যাচারাল নাম্বারের যোগফল। ন্যাচারাল নাম্বারের যোগফলের ফর্মুলা কি আমরা জানি, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা হয়ে যাবে ন্যাচারাল নাম্বারের যোগফলের ফর্মুলা। তাহলে n এখানে কত 10, n প্লাস 1 মানে 11 বাই 2 হয়ে গেল, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 5, 5 ইন্টু 11 55, তাহলে 550 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 84 কি বলেছে, ইফ দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন আ সিটি, বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও দেওয়া আছে 7:4, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য সিটি। আচ্ছা, এদের মধ্যে কোনটা টোটাল নাম্বার হতে পারে না, ক্যান নট বি দ্য টোটাল নাম্বার। আচ্ছা, 7 আর 4 কার রেশিও, বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও, তাহলে টোটাল কত ইউনিট হয়ে যাচ্ছে এখান থেকে, 7 ইউনিট আর 4 ইউনিট যোগ করলে 11 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল। এবার কোনটা হতে পারে না কিভাবে দেখব, যেটা আমার 11-র মাল্টিপল হবে না সেটাই আমার এখানে টোটাল নাম্বার হবে না। এবার 11-র মাল্টিপল দেখার যে ডিভিজিবিলিটি রুল কি ছিল 11-র, ধরো এ বি সি ডি ই একটা নাম্বার, এফ একটা, এটা একটা নাম্বার হয়ে গেল। এবার 11-র মাল্টিপল কিনা কীভাবে দেখব, একটা ছেড়ে আর একটাকে, আর একটা ছেড়ে আর একটা যোগ করব, তারপর এখানেও একটা ছেড়ে আর একটা ডিজিট, এটা ছেড়ে আর একটা ডিজিট যোগ করব, যোগ করে যে বিয়োগফলটা আসবে এখান থেকে ধরো আমি এ প্লাস সি প্লাস ই করলাম, মাইনাস করলাম বি প্লাস ডি প্লাস এফ করলাম, যে যোগফলটা আসবে সেটা যদি 0 হয় বা 11-র মাল্টিপল হয় 0 অথবা 11-র মাল্টিপল যদি হয়, তাহলে সেই সংখ্যাটা কি হবে, সেই সংখ্যাটা, এই সংখ্যাটা হয়ে যাবে 11-র গুণিতক। তো সেটাই আমাকে বের করতে হবে। প্রথম সংখ্যাটা দেখে নিই কী আছে, 7 4 11, 11 আর 3 14, 14 আর 9 23, 23, 4 প্লাস 2 6, 11 12, 11 12, তাই 23 মাইনাস 12 করলে 11 হচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে 11-র মাল্টিপল। নেক্সট দেখে নিই, 5 4 9, 9 10, 9 আর 3 12 14, 7 6 13, 13 8 21, 21 আর 2 21, 21 আর 2 23, 23। দেখো এটা কিন্তু 11-র মাল্টিপল হচ্ছে না, এখান থেকে বিয়োগ করলে 9 মাইনাস 9 পেয়ে যাচ্ছে, 11-র মাল্টিপল হচ্ছে না। এবার নেক্সটটা দেখে নাও, নেক্সট 4 5 6 10 12, 8 4 12, 18, 18 আর 5 23, এটাও হয়ে যাচ্ছে বিয়োগফল করলে 11-র মাল্টিপল। 6 10 12, 9 3 12, 17 6 23, এটা হয়ে যাচ্ছে 11-র মাল্টিপল। তো অপশন বি হয়ে যাবে অ্যান্সার। কোনটা হবে না জিজ্ঞেস করেছে আমাকে। তারপর 85 কি বলেছে, ওয়াকিং অ্যাট 5/4 অফ দ্য ইউজুয়াল স্পিড আ পার্সন রিচেস হিজ অফিস 12 মিনিট টু আর্লি, হোয়াট ইজ দ্য ইউজুয়াল টাইম। আচ্ছা, তার ইউজুয়াল ওয়াকিং স্পিড যদি তার 4 হয়, তো ওই দিন ও কত স্পিডে গেছে, 5/4 দিয়ে যদি এটা গুণ করি কত হয়ে যাবো 5, তাই ওই দিন ও 5 স্পিডে গেছে। ওয়াকিং অ্যাট 5/4 অফ দ্য ইউজুয়াল, তো প্রতিদিন ও ইউজুয়ালি 4 স্পিডে যায়, ওই দিন ও 5 স্পিডে গেছে। এবার কি বলেছে, পার্সন রিচ দ্য অফিস অ্যাট 12 মিনিট আর্লিয়ার। আচ্ছা, স্পিডের রেশিও যদি এটা হয় তাহলে টাইমের রেশিও কী হবে, ডিস্টেন্স যেহেতু সমান, আগের এরকম টাইপের অঙ্ক করেছি, টাইমের রেশিও কী হবে, উল্টে যাবে। স্পিড আর রেশিও টাইমের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, স্পিড ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড আর টাইমের
কী হয়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাবে। তো তাই উল্টে গেল রেশিওটা। এবার কি বলেছে, ইউজুয়াল টাইম বের করতে বলছে। ইউজুয়াল স্পিড কোনটা, 4, ইউজুয়াল টাইম কোনটা হবে, 5 ইউনিট। তাহলে এখান থেকে কত, 1 ইউনিট পেয়ে যাচ্ছে ডিফারেন্স। কোশ্চেন অনুসারে 1-এর ভ্যালু দেওয়া আছে 12 মিনিট, তাহলে 5-এর ভ্যালু কত, 60 মিনিট হয়ে যাবে অ্যান্সার। 84 কি বলেছে, 84 কত করলাম এটা, 85। 86 কি বলেছে, a grocer purchased 2 kg of rice at the rate of 15 per kg and 3 kg of rice at the rate of 13 per kg। 2 কেজি কিনলো কত রেটে, 15 পার কেজিতে, তাহলে টোটাল কত হলো, 30 টাকা চাল কিনলো। আবার এখানে 3 কেজি কিনলো 13 পার কেজিতে, অ্যাট হোয়াট প্রাইস পার কেজি, 3 কেজি কিনলো 13 পার কেজিতে, তাহলে টোটাল কত হয়ে গেল এখানে, 3 13 39 টাকা। অ্যাট হোয়াট প্রাইস পার কেজি শুড হি সেল দ্য মিক্সচার টু আর্ন প্রফিট, 33.1/3%। আচ্ছা, তাহলে এখানে টোটাল 5 কেজি চালও কিনলো, কত টাকা লাগলো, 69 টাকা। এবার প্রফিট করেছে করো 33.1/3%। 33.1/3কে যদি ফ্র্যাকশনে করি কত হবে, 1/3 হয়ে যাবে। যদি কীভাবে করলাম বুঝতে না পারো, এটা করার জন্য তোমাদের ফ্র্যাকশন আর পার্সেন্টেজের টেবিলটা মনে রাখতে হবে। তোমাদের কাছে যদি টেবিলটা না থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো সেটা যদি মনে না থাকে এটা কীভাবে করবে, গুণ করো, 3 দিয়ে গুণ করলে 99 + 1, 100/3%। পার্সেন্ট মানে কত, নিচে 100 চলে আসবে, তাহলে 100 কেটে যাবে, 1/3 হয়ে গেল আমার ফ্র্যাকশন। তাহলে 1/3 লাভে বিক্রি করতে চাইও, তাহলে 3 টাকার জিনিস 1 টাকা, 3 টাকার জিনিসে 1 টাকা যদি লাভ করতে চায় তাহলে 4 টাকায় বিক্রি করবে। 3 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করবে। তো এখানে যদিও 1/3 লাভ করতে চায় তাহলে কত হবে, এটার 1/3, 69 × 1/3 করলে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 23। তারও 23 টাকা বেশি দিয়ে বিক্রি করতে হবে। 23 যদি যোগ করি কত হবে, 9, 3 12 2 হাতে থাকলো 1, 6 7 8 9, 92। তো 5 কেজি চালের আমি এটা পেয়ে গেলাম সেলিং প্রাইস। তাহলে পার কেজি কত হবে, 92/5। তো এটা আমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য কি করব, দেখো 5 দিয়ে ভাগ না করে উভয় উপরে লব আর হরে আমি 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচে চলে আসবে 10, উপরে চলে আসবে কত, 2 দুগুণে 4 আর 2 গুণে 16, আর 1 ঘর আগে দশমিক চলে আসবে, নিচে যেহেতু 10 আছে। তো 16, সরি এখানে 2 দুগুণে 4, 9 দুগুণে 18 হয়ে যাবে, 18.40, 18.40 হয়ে যাবে, অ্যান্সার সি হয়ে যাবে। 87 কি বলেছে, a sum of ₹1540 is divided among A, B and C in such a way that A receives 2/9 as much as B and C together receive. B receives 3/11 of what A and C together receive. Find the share of C. A কত পেয়েছে, A হচ্ছে 2/9 as much as B plus C। B plus C যদি 9 পায় তাহলে A পেয়েছে 2। আবার কি বলেছে, এখানে কি বলেছে, B রিসিভ 3 যদি A plus C কত পায়, 11। A plus C যদি 11 পায়, B পেয়েছে 3। টোটাল তাহলে দেখো এখান থেকে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 33। আবার এখানে যদি টোটাল করি কত, 9 + 10 11 হয়ে যাচ্ছে। তো টোটালটা তো সেম হতে হবে, কারণ সেম অ্যামাউন্টই তো ডিভাইড করা হয়েছে। তাহলে সেম করতে গেলে এখানে আমাকে, না এখানে 33 কোথায় হচ্ছে, এখানে 14 হচ্ছে, 14, আর এখানে কত হচ্ছে, 9 10 11। তো এটাকে আমার কি দিয়ে, এখানে হয়ে যাচ্ছে কত, 14। তো এটাকে আমাকে এখানে হয়ে যাচ্ছে 11। তো এখানে আমাকে 11 দিয়ে গুণ করতে হবে, আর এখানে আমাকে 14 দিয়ে গুণ করতে হবে ইকুয়াল করার জন্য। তো 14 দিয়ে রেশিওকে গুণ করলে এখানে 28 হয়ে যাবে, এখানে 4 9 36, 9 126, আর এখানে 11 দিয়ে গুণ করলে 33 আর 121 হয়ে যাবে। তো এবার হয়ে গেল দুজনের টোটালটা সেম, কত হলো, 154 হয়ে গেল।
তাহলে এবার আমাকে বলেছে, দেখো এখান থেকে টোটালটা আমি পেয়ে গেলাম 154, এখান থেকেও টোটাল করলে 154 হয়ে গেল, টোটাল ইকুয়াল হয়ে গেল। এবার কী বের করতে হচ্ছে, ফাইন্ড দ্য শেয়ার অফ সি। আচ্ছা, এখানে এ প্লাস সি এর কত দেওয়া আছে, 121, এখানে শুধু এর দেওয়া আছে 28, তাহলে এখান থেকে যদি 28 আমি মাইনাস করে দিই তাহলে সি এর শেয়ার পেয়ে যাবো। মাইনাস করলে কত হবে, এখানে 93 পেয়ে যাবো। তাহলে দেখো আমার টোটাল কত আছে, 1,5,4,0 গুণ, এখানে টোটাল কত আছে 1,5,4, তাহলে ইন্টু কত, এটা 10 গুণ হচ্ছে, তাহলে এটার যদি 10 গুণ আমি করি কত হয়ে যাবে, 930 হয়ে যাবে অ্যান্সার। 88, দেখো 88 নাম্বারে একটা কি দিয়েছে, রিজনিং দিয়েছে। তো প্লে ইজ রিটেন অ্যাজ টিপিইসি, হোয়াট শুড গেম বি রিটেন। আচ্ছা, প্লে এখানে লিখে নিই, প্লে টিপিইসি। এবার সবগুলোর প্লেস ভ্যালু আমি লিখে নিই। পি এর প্লেস ভ্যালু কি 16, এল এর 12, এর 1, ওয়াই এর 25, এখানে সি এর 3 হয়ে যাবে, ই এর কী হয়ে যাবে 5, পি এর হয়ে যাবে 16, টি এর হয়ে যাবে 20। প্লেস ভ্যালুগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মুখস্থ তোমাদের হয়ে যাবে, মুখস্থ থাকলে পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে পারবে। তো এইবার দেখো এটাকে কি চেঞ্জ এসছে দুটোর মধ্যে। প্লেস ভ্যালু লেখার ফলে আমি কিন্তু সহজেই বুঝতে পারছি, দেখো এখানে +4 হয়েছে, এখানেও +4 হয়েছে, এখানেও 1 থেকে +4 হয়ে গেছে, এইখানেও কিন্তু +4 হয়েছে। এখানে +4 কীভাবে হলো, তো ওয়াইয়ের পরে কি জেড 26, 26-এর পরে আবার কি এ থেকে শুরু হবে, সার্কেল আবার শুরু হবে। তো 26-এর পরে এ কে আমি কি ধরবো 27, বি 28, সি কি হয়ে যাবে 29, তাহলে সবগুলোতে কি হলো +4 হলো। এবার গেমের সাথেও সেরকমই হবে, গেম জি এর ভ্যালু কত 7, 7 + 4 11, কী হয়ে যাবে কে, এর ভ্যালু 1, 1 + 4 5, 5 মানে ই, কে ই, দেখো এটাতেও আছে এটাতেও আছে, এই দুটো এলিমিনেট করে দিলাম। এবার এম হচ্ছে 13, 13 + 4 17, 17 কার ভ্যালু কিউ, তারপর ই মানে 5, 9 মানে আই, তাহলে কে ই কিউ আই, এটা হয়ে যাবে অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই অবধি থাক, 16টা অঙ্ক আজকে আবার করলাম। আশা করি ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগছে। তো এইভাবেই আমরা মেন্সের কোশ্চেন শেষ করব। তো আজকের ক্লাস এখানেই রাখছি, ধন্যবাদ।